This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় আপনার কথা বলতে ঠোঁট কাটা এসে গিয়েছে। কি বলবো আজ? দেখুন, দুর্জনের যেমন ছলের অভাব হয় না, তেমনি ভোট রাজনীতিরও ইস্যুর অভাব হয় না। এই লোকসভায় এ রাজ্যে বিজেপি এগোতে চায় সন্দেশখালি আর দুর্নীতিকে সম্বল করে, আপনারা জানেন। দেখুন, এখন পড়ে পাওয়া 14 আনার মতো উড়ে এলো ঝড়। ভোটের আগে ঝড় আর থামে না, এবার চপার মানে হেলিকপ্টার ভোটের আকাশে চক্কর কাটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স আনার খবর দাবানলের মতো ছড়িয়ে যেতেই রাজনীতির আগুনও ছড়াতে থাকে। আজ মুখ খুললেন অভিষেক নিজেই, বললেন কপ্টার উড়তে না দেওয়ার চক্রান্ত। যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেব। এই অধিকারটা ওদের নেই। নির্বাচন কমিশন বলছে কোনো আইটি হানা হয়নি, সবটাই রুটিন চেকিং। অভিষেক তো তা বলছেন না। এই যে একতরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির তল্পিবাহক হিসেবে কাজ করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কার কথা শুনবো? ইনকাম ট্যাক্সে কিছু একটা খুঁজতেই গিয়েছিল, তা স্পষ্ট অভিষেকের কথাতেই। সে কথাই উত্তর থেকে আরো স্পষ্ট করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বলেছেন অভিষেকের কপ্টারে সোনা আর টাকা খুঁজতে গিয়েছিল আইটি, পায়নি। ওদিকে রাহুল গান্ধীর কপ্টারেও কমিশন হানা দিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের ছেলে উদয়নিধির কপ্টারেও তল্লাশি চালিয়েছে কমিশন। আপনি বলুন, এরপর যে রাজনীতিও কপ্টারের গতিতে কোচবিহার থেকে কাকদ্বীপে ছুটবে, তা তো আপনিও বুঝতে পারছেন। বিরোধীদের প্রশ্ন, বিজেপির কোনো নেতার কপ্টারে হানা নয় কেন? কমিশন বিজেপি বোঝানোর চেষ্টা করছে সবটাই রুটিন। কমিশন প্রেস কনফারেন্স করে সেদিন বলেছিলেন প্রাইভেট কপ্টার এবং প্রাইভেট চার্টার এবারে তল্লাশির আওতায় থাকবে, অভিযোগ পেলে তল্লাশি হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করবে। তাই এই দেশে রাষ্ট্রপতিরও একটা ভোট, আপনারও একটা ভোট। কেউ আইনের ঊর্ধ্বে নয়, আর উনিও আইনের ঊর্ধ্বে নয়। সব শুধু রুটিন। রাজনীতিও তাই রুটিন ভেঙে কপ্টারে উঠে পড়েছে ভোটের ঠিক 3 দিন আগে। এক কথায় বলতে হয় অব্যয়, ধন্যাত্মক অব্যয়। ওই যে সুকুমার রায় লিখে গিয়েছেন, চলে হন হন, ছোটে পন পন, ঘোরে বন বন, থমকাতে হলো ওই বন বনে। বন বন করে হেলিকপ্টারের পাখা চক্কর কাটলো না, আর তাতেই চক্কর খেতে শুরু করলো রাজনীতি। ইতিমধ্যেই বুঝে গিয়েছেন, ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দফতরের হানা। রোববার নববর্ষের দুপুর থেকেই রাজনীতিতে বঙ্গের ঘরে ঘরে এটাই তো আলোচনা। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় হানা ইনকাম ট্যাক্স দফতরের। কেন? এক্স মাধ্যমে জবাবটা দিয়েছিলেন রবিবারই, তবে মিডিয়ার সামনে সোমবার বললেন কিছু না, হতাশার বহিঃপ্রকাশ। হতাশার বহিঃপ্রকাশ। হারছে জানে কিছু না কিছু করতে হবে। যাক, ঠিক আছে, শোনো, কালকে যে রেড করেছে এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেব। এই অধিকারটা ওদের নেই। আমরা তার বেসিসে কমপ্লেনটা করেছি। বুঝলেন, হেলিকপ্টারে ট্রায়াল রানের সময় আয়কর হানা, আর সোজা জাতীয় নির্বাচন কমিশনের নালিশ ঠুকলো তৃণমূল। আচ্ছা, কমিশনের নির্দেশে কপ্টারে আয়কর হানা দিল, আবার সেই হানা নিয়ে পাল্টা নালিশও হলো। কমিশনে কেন নালিশ সেটা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশন সেই অভিযোগ গ্রহণ করল কি? বললেন নির্বাচন কমিশনের আধিকারিক অরিন্দম নিয়োগী।
তল্লাশি ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি রাজনৈতিক দলের কাছ থেকে, আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি। আর এই যে সিসিটিভি ক্যামেরা, এ তো এয়ারপোর্ট অথরিটির আন্ডারে আসে, ওরা রিলিজ করে দেখাক না পুরো সার্চ সিয়ারটা কীভাবে করেছে। এমনকি আমার সিকিউরিটি থেকে একজন রেকর্ড করেছিল, ভিডিওগ্রাফি করতে পারেন, তাতে কি তাকেও ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে। এই যে ইন্টিমিডেশন, এটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় নির্বাচন কমিশন তরফে বলা হয়েছে যে চাইলে তারা বিভিন্ন চপার ক্ষতি দেখতে পারে, তাহলে রিপোর্ট চাওয়ার বিষয় এই ঘটনা নিয়ে আপনারা যারা জানতে চাইলেন, এই ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে, এটা একটা দিক। আর কমিশনের নির্দেশ যেটা আছে সেটা কমিশন প্রত্যেকটা ব্যাপারে আলাদা করে নির্দেশ দিয়ে রেখেছে। সুতরাং আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত এটা টেক আপ করব। কপ্টারে বন বন পাক খাচ্ছে রাজনীতি। সোমবার সকালেও তো তৎপর কমিশন। বেহালা ফ্লাইং ক্লাবে গেলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আজ সকালেও ফ্লাইং স্কোয়াডের 3 সদস্য যান হেলিকপ্টার দেখতে, পরিদর্শনে। না, সেটা নিয়ে আর কিছু হয়নি। যা হয়েছে তা রবিবারের আয়কর হানা নিয়ে। কোচবিহারের সভা থেকেই তো সুরটা চড়ালেন তৃণমূল সুপ্রিমো। অভিষেকের কালকে একটা মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। কিন্তু সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্ন তন্ন করে খুঁজে, সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে, যখন কিছু পায়নি, এমনকি 10 পয়সা রিকভারি হয়নি, তখন বলেছে আমরা উঠতে দেবো না, ট্রায়াল রান করতে দেবো না। এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই। তৃণমূলের নজরে হেলিকপ্টারে আইটি হানা। বিতর্ক উড়িয়ে ততক্ষণে জানিয়ে দিয়েছে কমিশন। বলেছে কপ্টার ওড়ার আগে আইটি দফতরকে জানিয়েছিল সিভিল এভিয়েশন, সে কারণেই রুটিন চেকিং। আর রাজনীতি তো ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার, অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার, বিজেপি নেতাদের হেলিকপ্টারে ছড়াছড়ি হতে পারে যদি কোনো অন্যায় হয়ে কারোর হেলিকপ্টার কেউ সার্চ করে থাকে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই হেলিকপ্টার খোকাবাবুর কবে থেকে হলো আমার জানা নাই। গেল কিন্তু তো লবডঙ্কা। তো এইসব কথাগুলো এখানে বলে কি হচ্ছে? আইনে দলের তহবিল থেকে যেটা স্বচ্ছভাবে দল আইনি পথে দলের সম্পদ, এত বড় দল তারা খরচা করছে। এ তো গেল শাসকের সেনাপতির জন্য হেলিকপ্টার কেন, এবার হেলিকপ্টারের বিপুল খরচ যোগায় কে? একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। যেখানে যেখানে হানা দেওয়া প্রয়োজন মনে করে সেখানে হানা দেবে। যেমন যারা বড় লোক তাদের পকেট মারি হওয়ার ভয় থাকে, আমাদের পকেটই ফাঁকা, ভয় নেই আমাদের কোনো। তো তৃণমূলের গরু পাচারের টাকা আছে, পাথরের টাকা আছে, তাদের ওখানে হানা আদৌ হবে স্বাভাবিকভাবে। তাহলে কটা হেলিকপ্টার কিনেছে, কটা প্লেন কিনেছে, কটা বাড়ি কিনেছে, কটা বিদেশে সম্পত্তি করেছে, এটাও কিন্তু আমরা জানা নেই আর কি। কারণ হেলিকপ্টার খোকাবাবুর জন্যে এটা কেমন কথা বুঝতে পারলাম না। ঘন্টায় 3.5 লাখ টাকা ভাড়া, ডেইলি মিনিমাম 10 লাখ টাকা ভাড়া, 45 দিনে 4.5-5 কোটি, তার চেয়ে আরও বেশি মাগনা টাকা। তাড়াতাড়ি বেশি সভা। তো সারা ভারতে যখন বিজেপি ঘুরছে, এটা তো একটা রাজ্য, তো সে টাকাগুলো কে দিচ্ছে? হেলিকপ্টারেও রাজনীতির বাইনারি বার্তাটা তো কোচবিহারেই দিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমোই। যখন কিছু থাকবে না, মায়ের কাছে আঁচল পাতবো, মাগো একটা টাকা দাও, একটা নোট একটা ভোট। ইয়াং জেনারেশনে গিয়ে এসো, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও, দেশকে বাঁচাও। মোদি খা লেগা, মোদি খা লেগা, মোদি খা লেগা। কি বুঝলেন কেমন মনমন করে ঘুরছে রাজনীতি কপ্টারের পাখায় চড়ে? আর ঘুরতে ঘুরতে নিশানা উল্টো দিকেও তো যাবে, গেল। তারপর চলল রাজনীতির বাইনারি। হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? দেখুন, বিরোধীদের কোথায় সবাই হানা হয়েছে। মমতা ব্যানার্জির হেলিকপ্টারে কি হানা হয়েছে? হেলিকপ্টারে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে হানা হয়নি। সেরকম অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরও হেলিকপ্টারে হানা হয়নি। আমাদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই কনভয় থেকে
কোথাও অস্ত্র, কোথাও কাঁচা টাকা সরবরাহ করা হয়েছে ঘুরে ঘুরে। আমরা তো শুভেন্দুর অধিকারীর কনভয় তো আমরা তল্লাশি চেয়েছি। সেরকম বিভিন্ন মন্ত্রীদের হেলিকপ্টারেও তো হানা হয়নি, ব্রাত্যবাবুর গাড়িতে হানা হয়নি, বাবুল সুপ্রিয়র গাড়িতে হানা হয়নি, প্রচুর লোকের গাড়িতে হানা। দিদি হেলিকপ্টার, দিদি চিফ মিনিস্টার জানি, কিন্তু খোকাবাবুর আলাদা হেলিকপ্টার কেন? হেলিকপ্টারের মালিককে, খোকাবাবুর এরকম কত হেলিকপ্টার আছে, খোকাবাবুর কটা বিমান আছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার। যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ পিসি করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে। আমরা তো বলেছি তল্লাশি করা হোক, তো নিজের বেলা আঁটি ছুটি, পরের বেলা দাঁত কপাটি, এসব হয় নাকি? রাজনীতি এবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে ছুটল সোজা তামিলনাড়ুর নীলগিরিতে। নীলগিরিতে কেন? ওখানে রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি চালালো কমিশন। তামিলনাড়ুর নীলগিরিতে হেলিকপ্টার নামার পরেই তল্লাশি ফ্লাইং স্কোয়াড আধিকারিকদের। ওখানে আবার এই ফ্লাইং স্কোয়াডের টিম লিডারকে সাসপেন্ড করা হয়েছে, কমিশনই করেছে। কেন? কর্তব্যে গাফিলতির অভিযোগ এবং সিলেক্টিভ চেকিংয়ের অভিযোগে। সিলেক্টিভ চেকিংয়ে রাজনীতিও সিলেক্টিভ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দেখুন, যে অধীর চৌধুরী বলেছিলেন শাসক সেনাপতির জন্য হেলিকপ্টার কেন, সেই অধীর বাবুই দলের সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টার নিয়ে সেই প্রশ্ন তুললেন কি? করতেই পারে, হেলিকপ্টার চেকিংটা তো মহা অপরাধ নয়, আমাদের গাড়িও চেক হয়। না না, রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধীরই হতে পারে, মোদিরও করা উচিত বলে মনে করি আমি, শুধু রাহুল গান্ধী কেন। এর আগে আমি দিল্লি থেকে এসেছি, প্লেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে, নামার পর চেক হয়েছে, রাস্তায় চেক হয়েছে, রানাঘাটে। এই তো নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে, বিজেপির কোনো নেতার কপ্টারে হয় না। এবং দুদিন আগে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাল যাওয়ার পথে বিজেপির এক নেতার গাড়ি থেকে প্রায় 10 লাখ টাকা উদ্ধার হয়েছে। তখন ইলেকশন কমিশনের কোনো হেলদোল নেই। নির্বাচন কমিশন এই ধরনের বহু অ্যাক্টিভিটি করে। আপনাদের জ্ঞাতার্থের জন্য আমি জানিয়ে রাখি, কর্ণাটকে যখন নির্বাচন চলছিল সেই সময় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও জেলার ডিএম, একটি জেলার ডিএম, আমি নাম উল্লেখ করছি না, এসেছিলেন তল্লাশি চালাতে। এনআইএর যে এসপি আমরা এতদিন ধরে দাবি করেছি, আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি, যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে। কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমার গাড়িও চেক হয়েছে। তো পুলিশ, নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার, সেগুলো কিন্তু দেখা উচিত, একতরফা হওয়াটা উচিত না। এটা কোনো অপরাধ নয়, এটা নিয়ম নির্বাচনের। তো গৃহমন্ত্রীর ব্যাগ যদি সার্চ হতে পারে, তো রাহুল গান্ধী কে? ডিএম চেঞ্জ করে দিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ করে দিয়েছেন, রোজ কোনো না কোনো অফিসার চেঞ্জ, কার কোনো প্রমাণ নেই, খালি বিজেপির অভিযোগের ভিত্তিতে। এটা দুর্ভাগ্যজনক। শুরুতেই আপনাদের বলেছিলাম, দুরাত্মার ছলের মতো ভোট রাজনীতিরও ইস্যুর অভাব হয় না। চপার যদি ইস্যু হয়, আজকের দিনে আর একটা ইস্যুর নাম রামনবমী। রাম মন্দির তৈরি হওয়ার পর প্রথম রামনবমী, ভোটের ঠিক 2 দিন আগে। বছর কয়েক আগেও রামনবমীতে অস্ত্র হাতে মিছিল রাজ্যের মানুষের কাছে অচেনা ছিল। গত বছর অন্তত 2টো জায়গায় অশান্তিও হয়েছে। এবারের রামনবমী আরও হাই ভোল্টেজ। আজই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আবার বলেছেন, রাম মন্দির আটকাতে সব রকম চেষ্টা করেছিল বিরোধীরা। जब ये अदालत के अंदर मामला चल रहा था, अदालत में अभी जजमेंट ना आए वहाँ तक कोशिश की गई। ये क्यों? क्योंकि उनके लिए ये राजनीतिक हथियार था, ऐसे लोगों के लिए ऐसा करके वोट बैंक बनाने का एक तरीका था। अब हुआ क्या, राम मंदिर बन गया तो उनके हाथ से वो मुद्दा ही चला गया। अब वो किसी को डरा नहीं पा रहे हैं, राम मंदिर आ जाएगा, आ गया, कुछ नहीं हुआ, आग नहीं लगी कोई।
এবার যে রামনবমীর মিছিলের জন্য গেরুয়া শিবির সর্বস্ব দিয়ে ঝাঁপাবে সেটাই স্বাভাবিক। রাজ্য সরকার কিন্তু পুরনো মেজাজেই, ওই যে না দিয়ে শুরু, তারপর কোর্টে মুখ পোড়ানো এবং কোর্টের নির্দেশে মিছিল, ভোটের মুখে চাপ আরও বাড়িয়ে দিল হাইকোর্ট। বলল রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রের বাহিনীর সাহায্য নিতে হতে পারে। গত বছর রামনবমীর মিছিল ঘিরে অশান্তির আগুন ছড়ায় হাওড়া আর রিষড়ায়। এবারও মিছিলের অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করছিল হাওড়া পুলিশ। আমরা যখন প্রথমেই পারমিশন নিয়েছিলাম, প্রে করেছিলাম হাওড়া সিটি পুলিশের কাছে, হাওড়া সিটি পুলিশ প্রথমে কোনো কিছুই জানায়নি, যার জন্য আমাদের মহামান্য আদালতের কাছে আসতে হয়। 4 এপ্রিল আমরা আদালতে কেস দায়ের করেছি। 5 তারিখে হঠাৎ পুলিশ প্রশাসন থেকে আমাদের একটা পারমিশন দেওয়া হচ্ছে। কিন্তু যে রুটটা আমরা প্রস্তাবিত রুট চেয়েছিলাম আর যে রুটটা ওনারা দিয়েছেন সেটা সম্পূর্ণ একটা ডিভিয়েটেড রুট। অন্য রুটে মিছিল নিয়ে যেতে নারাজ বিশ্ব হিন্দু পরিষদ আদালতে মামলা করে, কিন্তু বেঁকে বসে রাজ্য সরকার। মামলাকারী তাদের বক্তব্য ছিল যে মাত্র 200 জন এই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করবেন। রাজ্য সরকার জানিয়েছেন যে ওই দিনকে পর্যাপ্ত পুলিশের অভাব রয়েছেন। গত বছর রামনবমী ঘিরে যে ধরনের সমস্যা হয়েছিল তা যুক্তি হিসেবে খাড়া করতে চাইলেও রাজ্য সরকারের আদতে এই যুক্তি ধোপে টেকেনি। বিচারপতি উল্টা প্রশ্ন করেছেন, মাত্র 200 জনকে নিয়ন্ত্রণ করার জন্য সত্যিই যদি রাজ্য সরকার ব্যর্থ হয় তাহলে কিছু বলার নেই। এখানেই থামেননি বিচারপতি জয় সেনগুপ্ত। রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়ে উদ্যোক্তাদের প্রস্তাবিত রুটেই মিছিলের অনুমতি দেন তিনি। ওই রুট, যে রুটটা আমরা চেয়েছিলাম, আমাদেরকে সেটাই পারমিট করেছেন। আমরা 17 তারিখে 3টে থেকে 6টা কোনো আর্মস ক্যারি করা যাবে না, অ্যাবিউজিভ ওয়ার্ডস ইউজ করা যাবে। 5 জনের নাম আমাদের জানাতে হবে প্রশাসনের কাছে। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের কাছে আরও বড় ধাক্কা। বিচারপতির নির্দেশ, রাজ্য পুলিশ পরিস্থিতি সামলাতে না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারে। রামনবমীর ক্ষেত্রে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নিতে পারবে রাজ্য সরকার। যদি সত্যি সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় তাহলে আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু হতে পারে। আপত্তি করেছিল রাজ্য সরকার, আমল দেননি বিচারপতি। এখন তৃণমূল বলছে সারা রাজ্যের ক্ষেত্রেই এরকম ব্যবস্থা করুক হাইকোর্ট। রায় দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত যে 200 জনের বেশি মিছিল হবে না। আমার মনে হয় এটা কলকাতার ক্ষেত্রে যখন করেছেন সেটা সমস্ত জায়গায় আমি অনুরোধ করব, সমস্ত প্রশাসন সব জায়গায় এই রকম ভাবেই যেন রামনবমীর যে মানে পুজো আর্চা মিছিল সেটাকে যেন নিয়ন্ত্রণ করেন। কিছু লোক এটাকে আশ্রয় করে যেন একটা ধর্মীয় উন্মাদনার নামে যেন সমাজে বা অন্যভাবে একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা না করতে পারে। কি আশ্চর্য না, হাইকোর্টের উল্টো রায়ও, মানে তৃণমূলের বিপক্ষে যাওয়ার রায়ও মুখপাত্র বলছেন রাজ্যের সর্বত্র এরকম হোক। রামনবমীর রাজনীতির মেজাজ আজ দেখা গেল উত্তরবঙ্গের কোচবিহারে। মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। খুব সাবধান, মমতা ব্যানার্জি সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে, রামনবমীতে দাঙ্গা হবে। অন্য সম্প্রদায়ের লোক বলছে না, এই উস্কানি দিচ্ছে। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। এই উস্কানি দিচ্ছে। আমার সংখ্যালঘুরা বলুন তো, আপনাদের কোনো উন্নয়নেরা করেছে? আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে, তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, তাই তো? ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। ইস্যু খোঁজার প্রতিযোগিতা চলছে। দেখুন, চপার হোক কিংবা রামনবমী, রামনবমীতে আবার কোর্টের রায় খানিকটা ব্যাকফুটেই যেন রাজ্যের শাসক শিবির। এই অবস্থায়
কাউন্টার কিছু খুঁজতে হবে তো। সেই কাউন্টার খুঁজতে ভরসা সরল রেখা। বুঝলেন কি বলতে চাইছি? রেখা পাত্র সন্দেশখালীর বিজেপির প্রার্থী, তিনি TV9 বাংলার মেগা ডিবেট জিডি বিড়লা সভাঘর থেকে বিগ ডিবেটে এসে যা বললেন তাকে লুফে নিয়েছে রাজ্যের শাসক শিবির। বারবার বিভিন্ন নেতা মন্ত্রী দিয়ে সাংবাদিক বৈঠক করিয়ে রেখা পাত্রর বয়ানকেই ইস্যু করতে চায় তৃণমূল কংগ্রেস। কি বলেছেন রেখা আমাদের, কোন বক্তব্যকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল, শুনুন। কি এটা কি আপনি জানেন যে 100 দিনের টাকার আবাস যোজনার টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে 2 বছর? আপনি জানেন সেটা? আপনি কি আপনাদের নেতাদের বলেছেন যেটা কেন বন্ধ বলেছেন? দেখুন, যদি কেন্দ্র থেকে বন্ধ করে দেয় সেটা ভালোই করেছে। চোরের মুখে তুলে দেওয়ার থেকে সাধারণ মানুষ যে টাকা তাদের পরিশ্রমের টাকা পাচ্ছে না, আমি তো মনে করি বিজেপির কর্মী, আমি জানতাম না, আমি জানতাম ভিকটিম, তাই জিজ্ঞেস করতে গিয়েছি। কিন্তু TV9 বিগ ডিবেটে রেখার এই মন্তব্যই তৃণমূলের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপির কোনো নেতা, এমনকি দলের বিগ বস নরেন্দ্র মোদী পর্যন্ত স্বীকার করেননি 2 বছর ধরে বাংলার বকেয়া পুরোপুরি বন্ধ। বাংলার শাসক দলের হাতে বঞ্চনার সেই মোক্ষম অস্ত্রকে তুলে দিলেন রাজনীতির বাকচাতুরতার খেলায় অপটু রেখা পাত্র, নরেন্দ্র মোদীর দুর্গা। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে এসেছি, তার সাথে সমস্ত কথা হয়। শুধু এটুকু আশ্বস্ত থাকুন, একটা চোরও ছাড় পাবে না, কোনো চোর বাইরে থাকবে না, সব চোরকে ভেতরে ঢোকানো। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেওয়া যাবে না। যতক্ষণ না পর্যন্ত টাকার হিসাব দেবে, যতক্ষণ না পর্যন্ত চুরির হিসাব দেবে, ততক্ষণ পর্যন্ত টাকাও আসবে না। বাংলার বকেয়া টাকা আটকে রাখা নিয়ে এই চাপানুতর নতুন নয়। পঞ্চায়েত ভোটের সময়ও সুর সপ্তমে তুলেছিল শাসক দল। 24-এর ভোটেও যে বঞ্চনা ইস্যু, ব্রিগেডে জনগর্জনের প্রথম সভাতেই তা স্পষ্ট হয়ে যায়। উত্তরবঙ্গের সভায় সোমবারও বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল সুপ্রিমো। দুর্নীতির কথা বলছেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম, ক্ষমতা থাকলে 3 দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে, 3-4 দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র। 45,000 কোটি টাকা দিয়েছে মোদিজির সরকার, ভারত সরকার। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে। হাত তুলতে বললে জনগণ বলে আমরা কেউ বাড়ি পাইনি। বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল, এজির রিপোর্ট আপনি ঘোষণা করুন। চুরি করতে আমরা দেব না। চ্যালেঞ্জ করে বলছি, বাংলা চোর নয়, বাংলা ডাকাত নয়। চুরি বন্ধ করুন, ওনাকে কিচ্ছু করতে হবে না। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু। আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না। TV9 বিতর্ক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিতেই কি শেষ পর্যন্ত শিলমোহরটা দিয়ে দিলেন সন্দেশখালীর রেখা পাত্র? যদি কেন্দ্র থেকে বন্ধ করে দেয় সেটা ভালোই করেছে। চোরের মুখে তুলে দেওয়ার থেকে সাধারণ মানুষ যে টাকা তাদের পরিশ্রমের টাকা পাচ্ছে না। বিজেপি তার জমিদার, তারা যে জমিদারি মতো করেন, এটাকে মনে করে একটা জমিদার, সেটা আবারও একজন যিনি প্রথমবার প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির, তার কথার মধ্যে দিয়েও প্রমাণিত হয়েছে। প্রকৃত অর্থে যারা 100 দিনের কাজ করেছেন তারা টাকা পায়নি, অনেকে কাজ না করে টাকা পেয়েছে। তাতে প্রমাণ হয় যে 100 দিনের কাজে চুরির টাকা আটকে নরেন্দ্র মোদী উচিত কাজই করেছেন।
তাই তো আমরা বিগত দিনগুলোতেও বলেছি, আবারও বলছি যে বিজেপি চিরকালই বাংলা বিরোধী। এরপর বিজেপি নেতারা কি আর জোর গলায় বলতে পারবেন তৃণমূল মিথ্যে বলে বাজার গরম করছে? সরল রেখা দলের অস্বস্তি বাড়ালেন। নেগেটিভ পাবলিসিটিও আসলে পাবলিসিটি। দিলীপ ঘোষ কি জেনে বুঝে নেগেটিভ পাবলিসিটি চাইছেন?